দেশে ঘটছে বহু খবর, গতির সঙ্গে পাল্লা দিয়ে কিছু খবর জায়গা করছে শিরোনামে। দিনভর ঘটে যাওয়া সেই সমস্ত খবর নিয়ে আমি সুচেতনা। শুরু করছে 15-15-5। শুরুতেই চোখ রাখবো হেডলাইন্সে। ওমিক্রন উদ্বেগ আক্রান্তের মধ্যেই খুশির বড়দিন। শহর থেকে জেলা, পিকনিক, আনন্দে মাতোয়ারা সকলে পর্যটন স্থলগুলিতে ভিড়। ফের রাজ্যপালের সংঘাত। হাওড়া বালি সংশোধনী বিল নিয়ে বিতর্ক বাড়ালেন রাজ্যপাল। বিলে সই করেনি বললেন জগদীপ ধনখড়। বড়দিনে দার্জিলিংবাসীর জন্য সুখবর, টাইগার হিলে তুষারপাত। মরশুমের প্রথম তুষারপাতে আনন্দে মেতে ওঠেন পর্যটকরা। সাময়িকভাবে কৃষি আইন নিয়ে কেন্দ্র পিছু হটলেও ফের চালু হতে পারে বিলটি। বিতর্ক উস্কে বললেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী তোমর। ফের প্রশ্ন উঠল কেন্দ্রের সদিচ্ছা নিয়ে। বক্স অফিসে প্রথম দিনেই সাড়া ফেলল রণবীর সিং অভিনীত 83। একদিনেই ছবির রোজগার 14.50 কোটি টাকা। এবার চোখ রাখবো প্রথম 15টি খবরে। আগে পাহাড়ের মানুষ শুধুমাত্র হৃদয় দিয়ে বিশ্বাস করত, এখন পাহাড়বাসীর হৃদয় ও মাথা দুটোই কাজে লাগাচ্ছে। তারা বুঝেছে কাদের সঙ্গে সম্পর্ক রাখলে মঙ্গল। পাহাড়ের বাচ্চাদের মুখে মুখে ফেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। কলকাতা টিভির সামনে একান্ত সাক্ষাৎকারে অকপট প্রাক্তন জিটিএ চেয়ারম্যান বিনয় তামাং। শনিবার বড়দিনে প্রাক্তন গোর্খা নেতা জানান, পাহাড়ের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছু না দিলেও পাহাড়কে তিনি অনেক কিছু দিয়েছেন। मैंने ये बोला कि पब्लिक को माइंडसेट चेंज होना शुरू हो गया। हाँ, हमको ये लॉलीपॉप दिखा रहा है, अब हमको डेवलपमेंट चाहिए, एम्प्लॉयमेंट चाहिए। हाँ, तो हमारा बच्चे को इतना पढ़ा लिखा बच्चे है, एजुकेटेड है, दे डोंट हैव वर्क ऑल्सो, सो एम्प्लॉयमेंट देना, ये सारी चीज़ अब आना शुरू हो गया। तो इमोशनल जो मैटर है, सेंसिटिव मैटर जो है, वो थोड़ा दूसरा जगह पे रख दिया है। अभी मैंने बोला अब हमारा गोरखा लोग दिल से नहीं, दिमाग से काम करना शुरू हो गया। গত বৃহস্পতিবারই পুরভোট সংক্রান্ত মামলা চলাকালীন কমিশনের আইনজীবী আদালতে জানিয়েছিলেন হাওড়া ও বালি পুরসভাকে আলাদা করার বিলে সই করেছেন রাজ্যপাল। এরপরেই ভুল বদল করে রাজ্যপাল পাল্টা টুইট করেন শনিবার। বিলের স্বাক্ষর করা নিয়ে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরকে খারিজ করে বলেন সই করেননি তিনি। লেখেন, হাওড়া পুরসভার সংশোধনী বিলে তিনি অনুমোদন দেননি। সংবিধানের 200 নম্বর অনুচ্ছেদের অধীনে বিবেচনাধীন এটি। এই নিয়ে মুখ্যমন্ত্রীর তরফে কিছু প্রশ্নের জবাব প্রত্যাশিত নয়। হাওড়া ও বালি পুরসভার বিলে স্বাক্ষর করেননি রাজ্যপাল। টুইটে ধনখড়ের এই দাবির পর ফের কি নতুন মাত্রা নিতে চলেছে রাজ্যপাল সংঘাত, উঠছে প্রশ্ন। সে সঙ্গে আগামী 22শে জানুয়ারি হাওড়া কর্পোরেশনে ভোট ও 27শে ফেব্রুয়ারি বালি পুরসভার ভোট দিয়ে নতুন করে কোনো সমস্যা হবে কিনা তা নিয়েও তৈরি হয়েছে সংশয়। করোনা আবহের অস্বস্তির মাঝেই ওমিক্রন আতঙ্ক। এই পরিস্থিতিতে বড়দিনের আনন্দে সামিল শহরবাসী। চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, নিকো পার্ক, মিলেনিয়াম পার্কে শনিবার সকাল থেকেই মানুষের ভিড়। চিড়িয়াখানায় পশু পাখিদের খাবার খাওয়ানো যাবে না। কোভিড বিধি মেনে বড়দিনে আনন্দ উপভোগ করছেন সাধারণ মানুষ। কোথাও পিকনিকের আনন্দ, চলছে দিদার মজা, হুল্লোড়। করোনা কাটা অস্বস্তি দিলেও একটু আনন্দ অনেক স্বস্তি দেয়। বড়দিন সকলের জীবনে শান্তি নিয়ে আসুক, টুইট করে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, উৎসবের মরশুমে সকলের জীবন আনন্দে ভরে উঠুক, আসুক শান্তি, স্থিতি, ঘুচুক গ্লানি। কোভিড প্রোটোকল মেনে সকলে বড়দিন পালন করুন, স্মরণীয় করে রাখুন মুহূর্তগুলো। ফি বছরই বড়দিনের বিশেষ প্রার্থনায় অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার রাতে ব্রাবন রোডের পর্তুগিজ চার্চে তিনি যান, করেন প্রার্থনা। শনিবার সাত সকালে শীতের রোদ গায়ে মেখে চিড়িয়াখানায় ভিড় জমান শহরবাসী। বিধি মেনেই আনন্দ করেন সবাই। তবে চিড়িয়াখানায় পশু পাখিদের খাওয়ানোর উপর ছিল নিষেধাজ্ঞা, ছিল নিরাপত্তার কড়াকড়ি। যারা মাস্ক না পরে আসছেন তাদের মাস্ক পরিয়ে দেওয়া হয় কর্তৃপক্ষের তরফে। শীতের মরশুমে চিড়িয়াখানা নিয়ে একাধিক উদ্যোগ নিয়েছে বন দফতর। তৈরি হয় অত্যাধুনিক গেট। করোনা সংক্রমণের কথা মাথায় রেখে রয়েছে যাবতীয় সতর্কতামূলক ব্যবস্থা। শীতের আমেজ গায়ে মেখে বড়দিনে মজেছে কলকাতা। ভিক্টোরিয়া মেমোরিয়ালে মানুষের ঢল নামে সকাল থেকে। সংগ্রহশালা বন্ধ থাকলেও ভিড় করেন সাধারণ মানুষ।
অন্যদিকে সকাল থেকেই শহরে বিভিন্ন বিনোদন পার্কগুলিতে সাজো সাজো রব। মিলেনিয়াম পার্কে ভিড় জমান শহরবাসী। জমিয়া আড্ডা, সারাদিন মজা, খাওয়া দাওয়া, লঞ্চে গঙ্গাবক্ষে ভ্রমণ। বড়দিনের সকালে ফেস্টিভ মুডে শহরবাসী। নিকো পার্কে করোনা বিধি মেনে সকাল থেকেই মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। কচিকাঁচা থেকে বড়রা শীতের আমেজে নিকো পার্কে বড়দিনের আনন্দে মেতে ওঠেন। মালদহের গাজলে যিশুর জন্মদিন উদযাপন। শিবাজীনগরের ক্যাথলিক চার্চে সকাল থেকে প্রচুর দর্শনার্থী ভিড় করেছেন। যীশুখ্রিস্টের ছবির সামনে সকাল থেকে মোমবাতি জ্বালিয়ে ফুল দিয়ে ভক্তদের প্রার্থনা। গত বছর করোনার জেরে বন্ধ রাখা হয়েছিল চার্চ, এবার তার সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। শীতের সকালে ছুটির দিনে প্রচুর মানুষ ভিড় করেছেন চার্চে। একই সঙ্গে চার্চের বাইরেও পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। দেদার সেলফি তোলা থেকে শুরু করে আনন্দে মেতেছেন ৮ থেকে ৮০। কামারহাটিতে শুরু হলো 3 দিনব্যাপী পাখির মেলা। আয়োজনে কামারহাটি উন্নয়ন ক্লাব এবং কামারহাটি পুরসভা। মেলায় স্থান পেয়েছে দেশ বিদেশের হরেক রকম পাখি। পাখি প্রেমী ও শিশুদের কথা মাথায় রেখেই এই পাখি মেলা বলে উদ্যোক্তাদের পক্ষে জানালেন সন্দীপ দাস। সংগঠন মজবুত করতে টাকা দানের আবেদন, তাও আবার যার তার আবেদন নয়। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর দলকে মজবুত করার জন্য টাকা দানের আবেদন জানাচ্ছেন বড়দিনে। তাঁর দল অর্থাৎ ভারতীয় জনতা পার্টিতে নাকি চাঁদা দিলেই শক্তিশালী হবে দেশ। সোশ্যাল সাইটে এমন আবেদনে টুইটও করেন মোদী। পার্টি ফান্ডে 1000 টাকা নিজে দান করে সেই ডোনেশন ফর্ম প্রমাণরূপে তুলেও ধরেছেন। দলীয় সমর্থকদের কাছে আর্জি জানিয়েছেন অল্প টাকা দান করে পার্টিকে মজবুত করুন। তার এই পদক্ষেপকে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা। দেশের থেকে দলকে তুলে ধরতে মোদী বেশি আগ্রহী বলে মনে করছেন তারা। শনিবার জম্মু কাশ্মীরের সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে অজ্ঞাত পরিচয় 2 জঙ্গি নিহত হয়েছে। শনিবার ভোররাতে জম্মু কাশ্মীরের সোপিয়ান জেলার চৌগ্রাম এলাকায় সন্ত্রাসবাদী ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টার শুরু হয়। চৌগ্রামের ওই এলাকায় সন্ত্রাসবাদীরা লুকিয়ে আছে খবর পেয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌথ দল প্রথমে এলাকাটি ঘিরে ফেলে এবং তল্লাশি শুরু করে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়। গুলি বিনিময়ে খতম 2 জঙ্গি কোন গোষ্ঠীর তা নিশ্চিত করতে এলাকায় নিরাপত্তা বাহিনী তল্লাশি। ফের ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার MiG-21 যুদ্ধ বিমান। জয়সলমীরের ভারত পাক সীমান্তের কাছে সুদাসিরি গ্রামে শুক্রবার রুটিন ট্রেনিং চলাকালীন ভেঙে পড়ে বিমানটি। আকাশে ওড়ার কিছুক্ষণ পরেই ভেঙে পড়ে ফ্লাইং কফিন MiG-21। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন উইং কমান্ডার হর্ষিত সিনহা। জয়সলমীরের এসপি অজয় সিং জানিয়েছেন বিমানটি স্যাম থানা এলাকায় দুর্ঘটনায় পড়ে। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট নিহত উইং কমান্ডার হর্ষিত সিনহার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বায়ুসেনার তরফে টুইট করে বিমান দুর্ঘটনায় উইং কমান্ডার হর্ষিত সিনহার দুঃখজনক মৃত্যুর খবর জানানো হয়েছে। এখন সময় একটা বিরতির পর থাকছে ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো পরের 15টি খবরে। গোয়া তৃণমূলে ধাক্কা, ইস্তফা দিলেন 5 তৃণমূল সদস্য। বিভেদের রাজনীতির অভিযোগ উঠল জোড়াফুল শিবিরের বিরুদ্ধে। তৃণমূল থেকে ইস্তফা দিলেন গোয়ার প্রাক্তন বিধায়ক লেবু মামলেদার। এছাড়া আরও 4 জন জোড়াফুল শিবির ত্যাগ করলেন গোয়াতে। 3 মাস আগে অর্থাৎ সেপ্টেম্বরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন গোয়ার প্রাক্তন বিধায়ক লেবু মামলেদার। কিন্তু কম সময়ের মধ্যেই মোহভঙ্গ হল তাঁর। সূত্রের খবর, দলের বিরুদ্ধে বিভেদের রাজনীতি করার অভিযোগ তুলেছেন তিনি। তৃণমূলের হয়ে গোয়াতে কাজ করা ভোটকুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক আরব সাগর পাড়ের বিভেদের রাজনীতি করছে বলে অভিযোগ গোয়ার প্রাক্তন বিধায়কের। যদিও তাতে গুরুত্ব দিতে নারাজ গোয়া তৃণমূলের অন্য সদস্যরা। সূত্রের খবর, কংগ্রেসে যোগ দিতে পারেন দলত্যাগীরা। চাপে পড়ে প্রধানমন্ত্রীর ঘোষণা মতো সংসদের শীতকালীন অধিবেশনে বাতিল হয়েছে বিতর্কিত 3 কৃষি আইন। কেন্দ্র কৃষি আইন ফিরিয়ে আনার ব্যাপারে চিন্তাভাবনা যে করছে তা স্পষ্ট হল শুক্রবার কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের মন্তব্যকে ঘিরে। সাময়িকভাবে কৃষি আইন নিয়ে সরকার পিছু হটলেও ফের সামনে নিয়ে আসা হবে বলে মহারাষ্ট্রের এক অনুষ্ঠানে জানালেন তিনি। আর এরপরেই তোমরের মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে গুঞ্জন। सबका साथ सबका विकास স্লোগানটি দেশের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ক্ষেত্রে উপযুক্ত।
বাজপেয়ীর 97তম জন্মবার্ষিকীতে এমনটাই বললেন শিবসেনা প্রধান সঞ্জয় রাউত। শিবসেনা প্রধানের মতে জওহরলাল নেহরুর পর যে নেতাকে সারা দেশের মানুষ মনে রেখেছেন তিনি অটল বিহারী বাজপেয়ী। 2014 সালে সবকা সাথ সবকা বিকাশ স্লোগানে জন্ম দিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিবসেনা প্রধানের অটল স্তুতির নেপথ্যের নিশানা আসলে যে মোদী, এমনটা মনে করছে রাজনৈতিক মহল। প্রয়াত প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকীতে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে রাউত আরও জানান, শিবসেনা ও বিজেপিকে জোটবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বাজপেয়ীর। পাঞ্জাব বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কোনো মুখ না রেখেই লড়বে কংগ্রেস। পাঞ্জাবের গত বিধানসভা নির্বাচনে ক্যাপ্টেন অমরিন্দর সিং কংগ্রেসকে নেতৃত্ব দিয়েছিলেন। তবে এবারের নির্বাচনে যৌথ নেতৃত্বে লড়ার সিদ্ধান্ত নিয়েছে দল। পাঞ্জাবে নির্বাচনের জন্য দলকে তৈরি করা কংগ্রেসের জন্য সহজ ছিল না। অমরিন্দর সিং বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন এমন অভিযোগের পর পাঞ্জাব কংগ্রেসে ভাঙন ধরেছে। পাঞ্জাবের ভোট কংগ্রেসের জন্য কঠিন হতে চলেছে। পাঞ্জাবের 117টি বিধানসভার প্রার্থী ঠিক করতে বৃহস্পতিবার সোনিয়া গান্ধীর বাসভবনে পাঞ্জাবের সাংসদদের নিয়ে শীর্ষস্থানীয় বৈঠক হয়। বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিসেম্বরের 23 তারিখ বিস্ফোরণে কেঁপে ওঠে লুধিয়ানার আদালত চত্বর। বিস্ফোরণের তদন্তে নেমে গুরুতর তথ্য এলো ফরেনসিক দল ও পুলিশের হাতে। রিপোর্ট অনুযায়ী ক্রমশ নাশকতার ইঙ্গিত দিচ্ছে লুধিয়ানার আদালত চত্বরে বিস্ফোরণের ঘটনা। বিস্ফোরণে RDX ব্যবহার করা হয়েছিল। ক্রিসমাস মানেই লাল জামা লাল টুপি পরা স্লেজ গাড়িতে চেপে আসা এক বুড়ো, আর তার সঙ্গে থাকা এক মস্ত ঝুলি যা উপচে পড়ছে উপহারে উপহারে। কিন্তু সত্যি কি সেই সান্টা আছে? কেউ কি তাকে দেখেছে? শুনলে অবাক হবেন, তাকে কিন্তু সত্যি সত্যি দেখা যায়। এমনটাই দাবি নর্থ আমেরিকান অ্যারোস্পেসের ডিফেন্স কমান্ডের এসকর্ট পাইলট মেজর জেনারেল এরিক কেনির। এই নরাড তাদের প্রযুক্তি ও রাডারের মাধ্যমে সান্টাকে ট্র্যাক করতে পারে। তাদের দাবি, নর্থ পোল থেকে সান্টা তার যাত্রা শুরু করে, পুরো পৃথিবীব্যাপী ঘোরে তার উপহারের ঝুলি নিয়ে। এটি নরাডের একটি কমিউনিটি আউটরিচ অনুষ্ঠান, যা 1955 সাল থেকে হয়ে আসছে। সাজো সাজো রব থাইল্যান্ডে উৎসবের আবহ। ব্যাংককের একটি স্কুলে সান্টা সেজে হাতি এলো স্কুলে, উপহার দিল শিশুদের। আনন্দ পড়ুয়া সহ অভিভাবকদের। শুধু পড়ুয়া নয়, লাল পোশাক পরে হাজির সাধারণ মানুষও। চলল নাচ গান। করোনার চোখ রাঙানিতে কাবু ইতালি। বড়দিন বর্ষবরণে নতুন করে সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাই সংক্রমণ রুখতে এবার ডিক্রি জারি করল সরকার। জরুরি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে সর্বসম্মতিক্রমে কোভিড পাস এবং মাস্ক ব্যবহারের বিষয়ে কঠোর নিয়ম অনুমোদন করেছে। এই ডিক্রি নতুন বছর পর্যন্ত জারি থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ডিক্রিতে বড়দিন এবং বর্ষবরণ পালনের সকল উৎসবের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরানজো জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরাসরি চোখ রাখবো। 2022 बस आने ही वाला है। आप सभी 2022 के स्वागत की तैयारी में जुटे हैं, लेकिन उत्साह और उमंग के साथ ही ये समय सचेत रहने का भी है। आज दुनिया के कई देशों में कोरोना के नए वेरिएंट ओमिक्रॉन की वजह से संक्रमण बढ़ रहा है। भारत में भी कई लोगों के ओमिक्रॉन से संक्रमित होने का पता चला है। मैं आप सभी से आग्रह करूंगा कि पैनिक न करें। हाँ, सावधान रहें, सतर्क रहें, मास्क उसका भरपूर उपयोग करें और हाथों को थोड़ी थोड़ी देर पर धुलना, इन बातों को हमें भूलना नहीं है। आज जब वायरस म्यूटेट हो रहा है तो हमारी चुनौतियों का सामना करने की ताकत और आत्मविश्वास भी मल्टीप्लाई हो रहा है। हमारी इनोवेटिव स्पिरिट भी बढ़ रही है। आज देश के पास 18 लाख आइसोलेशन बेड्स हैं।
5 लाख ऑक्सीजन सपोर्टेड बेड्स हैं, 1,40,000 आईसीयू बेड्स हैं। आईसीयू और नॉन आईसीयू बेड्स को मिला दें तो 90,000 बेड्स विशेष तौर पर बच्चों के लिए भी हैं। आज देश में 3,000 से ज्यादा पीएसए ऑक्सीजन प्लांट्स काम कर रहे हैं। 4 लाख ऑक्सीजन सिलेंडर्स देश भर में दिए गए हैं। राज्यों को जरूरी दवाओं की बफर डोज तैयार करने में सहायता की जा रही है। उन्हें पर्याप्त टेस्टिंग किट्स भी मुहैया कराई जा रही है। साथियों, कोरोना वैश्विक महामारी से लड़ाई का अब तक का अनुभव यही बताता है कि व्यक्तिगत स्तर पर सभी दिशा निर्देशों का पालन कोरोना से मुकाबले का बहुत बड़ा हथियार है। और दूसरा हथियार है वैक्सीनेशन। हमारे देश ने भी इस बीमारी की गंभीरता को समझते हुए बहुत पहले वैक्सीन निर्माण पर मिशन मोड में काम करना शुरू कर दिया था। वैक्सीन पर रिसर्च के साथ साथ ही अप्रूवल प्रोसेसेस, सप्लाई चेन, डिस्ट्रीब्यूशन, ट्रेनिंग, आईटी सपोर्ट सिस्टम, सर्टिफिकेशन पर भी हमने निरंतर काम किया। इन तैयारियों का ही नतीजा था कि भारत ने इस साल 16 जनवरी से अपने नागरिकों को वैक्सीन देना शुरू कर दिया था। ये देश के सभी नागरिकों का सामूहिक प्रयास और सामूहिक इच्छा शक्ति है कि आज भारत 141 करोड़ वैक्सीन डोज के अभूतपूर्व और बहुत मुश्किल लक्ष्य को पार कर चुका है। आज भारत की वयस्क जनसंख्या में से 61% से ज्यादा जनसंख्या को वैक्सीन की दोनों डोज लग चुकी हैं। इसी तरह वयस्क जनसंख्या में से लगभग 90% लोगों को वैक्सीन की एक डोज लगाई जा चुकी है। आज हर भारतवासी इस बात पर गर्व करेगा कि हमने दुनिया का सबसे बड़ा, सबसे विस्तारित और कठिन भौगोलिक स्थितियों के बीच इतना सुरक्षित वैक्सीनेशन अभियान चलाया। कई राज्य और विशेष तौर से टूरिज्म की दृष्टि से महत्वपूर्ण राज्य जैसे गोवा, उत्तराखंड, हिमाचल जैसे राज्यों ने 100% सिंगल डोज वैक्सीनेशन का लक्ष्य हासिल कर लिया है। आज देश के दूर सुदूर गांवों में जब 100% वैक्सीनेशन की खबरें आती हैं तो मन को संतोष होता है। यह प्रमाण है हमारे हेल्थ सिस्टम की मजबूती का, हमारी टीम डिलीवरी का, हमारे हेल्थ केयर वर्कर्स के डेडिकेशन और कमिटमेंट का, और देश के सामान्य मानवी के अनुशासन और विज्ञान में उनके विश्वास का। हमारे देश में जल्दी ही नेजल वैक्सीन और दुनिया की पहली डीएनए वैक्सीन भी शुरू होगी। साथियों, कोरोना के खिलाफ भारत की लड़ाई शुरू से ही वैज्ञानिक सिद्धांतों
वैज्ञानिक परामर्श और वैज्ञानिक पद्धति पर आधारित रही है। पिछले 11 महीने से देश में वैक्सीनेशन अभियान चल रहा है। देशवासी इसके लाभ भी महसूस कर रहे हैं। उनकी रोजमर्रा की जिंदगी सामान्य हो रही है। आर्थिक गतिविधियां भी दुनिया के कई देशों की तुलना में उत्साहजनक रही हैं। लेकिन साथियों, हम सभी जानते हैं कि कोरोना अभी गया नहीं है। ऐसे में सतर्कता बहुत जरूरी है। देश को सुरक्षित रखने के लिए, देशवासियों को सुरक्षित रखने के लिए हमने निरंतर काम किया है। जब वैक्सीनेशन शुरू हुआ तो उसमें भी वैज्ञानिक सुझावों के आधार पर ही ये तय किया गया कि पहली डोज किसे देना शुरू किया जाए, पहली और दूसरी डोज में कितना अंतराल हो, स्वस्थ लोगों को कब वैक्सीन लगे, जिन्हें कोरोना हो चुका है उन्हें कब वैक्सीन लगे, और जो कोमॉर्बिडिटी से ग्रस्त हैं उन्हें कब वैक्सीन लगे। ऐसे निर्णय लगातार किए गए और ये परिस्थितियों को संभालने में काफी मददगार भी साबित हुए हैं। भारत ने अपनी स्थिति परिस्थिति के अनुसार भारत के वैज्ञानिकों के सुझाव पर ही अपने निर्णय लिए हैं। वर्तमान में ओमिक्रॉन की चर्चा जोरों पर चल रही है। विश्व में इसके अनुभव भी अलग अलग है, अनुमान भी अलग अलग है। भारत के वैज्ञानिक भी इस पर पूरी बारीकी से नजर रखे हुए हैं, इस पर काम कर रहे हैं। हमारे वैक्सीनेशन को आज जब 11 महीने पूरे हो चुके हैं तो सारी चीजों का वैज्ञानिकों ने जो अध्ययन किया है और विश्व भर के अनुभवों को देखते हुए आज कुछ निर्णय लिए गए हैं। आज अटल जी का जन्मदिन भी है, क्रिसमस का त्योहार भी है, तो मुझे लगा कि इस निर्णय को आप सबके साथ साझा करना चाहिए। साथियों, 15 साल से 18 साल की आयु के बीच के जो बच्चे हैं, अब उनके लिए देश में वैक्सीनेशन प्रारंभ होगा। 2022 में 3 जनवरी को सोमवार के दिन से इसकी शुरुआत की जाएगी। ये फैसला कोरोना के खिलाफ देश की लड़ाई को तो मजबूत करेगा ही, स्कूल कॉलेजों में जा रहे हमारे बच्चों की और उनके माता पिता की चिंता भी कम करेगा। साथियों, हम सबका अनुभव है कि जो कोरोना वॉरियर्स हैं, हेल्थ केयर और फ्रंटलाइन वर्कर्स हैं, इस लड़ाई में देश को सुरक्षित रखने में उनका बहुत बड़ा योगदान है। वो आज भी कोरोना के मरीजों की सेवा में अपना बहुत समय बिताते हैं। इसलिए प्रिकॉशन की दृष्टि से सरकार ने निर्णय लिया है कि हेल्थ केयर और फ्रंटलाइन वर्कर्स को वैक्सीन की प्रिकॉशन डोज भी प्रारंभ की जाए। इसकी शुरुआत 2022 में 10 जनवरी सोमवार के दिन से की जाएगी। साथियों, कोरोना वैक्सीन का अब तक का ये भी अनुभव है कि जो अधिक आयु वाले हैं और पहले से ही
किसी न किसी गंभीर बीमारी से पीड़ित है, उन्हें प्रिकॉशन लेना सलाह योग्य है। इसको ध्यान में रखते हुए 60 वर्ष से ऊपर की आयु के कोमॉर्बिडिटी वाले नागरिकों को उनके डॉक्टर की सलाह पर वैक्सीन की प्रिकॉशन डोज का विकल्प उनके लिए उपलब्ध होगा। ये भी 10 जनवरी से प्रारंभ होगा। साथियों, मेरा एक आग्रह है कि अफवाह, भ्रम और डर पैदा करने के जो प्रयास चल रहे हैं, उनसे बचना चाहिए। हम सभी देशवासियों ने मिलकर अब तक दुनिया का सबसे बड़ा वैक्सीनेशन अभियान चलाया है। आने वाले समय में हमें इसको और गति देनी है और विस्तार देना है। हम सभी के प्रयास ही कोरोना के खिलाफ इस लड़ाई में देश को मजबूत करेंगे। आप सबका बहुत बहुत धन्यवाद।